নেপালে হঠাৎ করেই ক্ষমতার পরিবর্তন হলো। পার্লামেন্টের আস্থা ভোটে হেরে গেছেন প্রচণ্ড। ক্ষমতায় আসার পথ সুগম হয়েছে অলির, কিন্তু তাতে ভারতের কিন্তু কোনো লাভ হয়নি, বরং তারা কিছুটা ক্ষুব্ধ। সম্ভবত তাদের গণমাধ্যমে যেভাবে রিপোর্টগুলো প্রকাশ করা হচ্ছে তাতে সেটাই বোঝা যাচ্ছে। তারা বলছেন যে এক চীনপন্থীর বদলে আর এক চীনপন্থী এসছে, অর্থাৎ আগের যে প্রচণ্ড ছিল সে ছিল মাওয়িস্ট, আর এখন যিনি ক্ষমতায় আসছেন তিনি হচ্ছেন কমিউনিস্ট। অর্থাৎ দুই পক্ষই হচ্ছে তাদের আদর্শের বিরোধী এবং ভারত বিরোধী, মোট কথা। ফলে চীনের জন্য সুবিধা, ভারতের জন্য অসুবিধা। দর্শক, শিরোনাম পড়লেই বুঝতে পারবেন। আনন্দবাজার লিখছে, কাঠমান্ডুর কুর্সিতে অর্থাৎ ক্ষমতায় ফিরছেন চীনপন্থী অলি, নেপালি কংগ্রেসের সমর্থনে তৃতীয়বার প্রধানমন্ত্রী। নেপাল কংগ্রেস, এই নেপালে কংগ্রেসকে ধারণা করা হতো যে তারা ভারতপন্থী, কিন্তু না, এখন নেপালের মোটামুটি সকল রাজনৈতিক দল, প্রধান প্রধান রাজনৈতিক দল সবাই এখন হচ্ছে চীনপন্থী। যার কারণেই এখানে প্রথমে ধারণা করা হচ্ছিল যে প্রচণ্ডের ক্ষমতা যে উল্টে গেল, তাতে কি এমন কেউ আসতে যাচ্ছে যাতে ভারতের সুবিধা হয়? না, সুবিধা হয়নি। কারণ এমন একজন আসছেন যে তিনিও হচ্ছে চীনপন্থী এবং ভারত বিরোধী। এখানে বলা হচ্ছে অলিরা সমর্থন তোলায় শুক্রবার, অর্থাৎ অলি মানে চীনপন্থী অলির দল, তারা সমর্থন প্রত্যাহার করায় শুক্রবার নেপাল পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী প্রচণ্ড। জিততে দরকার ছিল অন্তত 138 ভোট, কিন্তু প্রচণ্ডের ঝুলিতে পড়ে মাত্র 63 ভোট, অর্থাৎ অর্ধেক ভোটও তিনি জোগাড় করতে পারেননি। মাওবাদী নেতা পুষ্পকমল দহল ওরফে প্রচণ্ডের স্থানে নেপালের প্রধানমন্ত্রী হতে চলেছেন আর এক চীনপন্থী নেতা, কমিউনিস্ট পার্টি অফ নেপাল ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্টের প্রধান কেপি শর্মা ওলি। অর্থাৎ চীনপন্থী কমিউনিস্ট পার্টি অফ নেপাল মানে নেপালের কমিউনিস্ট পার্টির প্রধান কেপি শর্মা ওলি, তিনি ক্ষমতায় আসছেন। শের বাহাদুর দেউবার নেতৃত্বাধীন নেপালি কংগ্রেসের সমর্থন নিয়ে তৃতীয়বার কাঠমান্ডুর ক্ষমতায় ফিরতে চলেছেন তিনি। শনিবারই আনুষ্ঠানিকভাবে জোট সরকারের প্রধান হিসেবে সিপিএন বা ইউএমএল নেতা অলির নাম ঘোষণার সম্ভাবনা। আজকেই এটি হয়ে যাবে। শুক্রবার নেপাল পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভে আস্থা ভোটে পরাজিত হওয়ার পর প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দেন মাওয়িস্ট সেন্টারের প্রধান প্রচণ্ড। ইনিও কিন্তু চীনপন্থী। তার আগেই অবশ্য নেপালি কংগ্রেস সিপিএন জোটের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছিল, তবে জল্পনা ছিল প্রধানমন্ত্রীর নাম। নেপালি কংগ্রেসের 89 জন এবং সিপিএন এর 78 মিলিয়ে মোট 167 জন সংসদের সমর্থন অলির সঙ্গে রয়েছে বলে দাবি করা হচ্ছে। প্রসঙ্গত, 2022 সালের নভেম্বরে নেপালের সাধারণ নির্বাচনে নেপালি কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়েছিল প্রচণ্ডের মাওয়িস্ট সেন্টার। অর্থাৎ নেপালের যেই কংগ্রেস, নেপাল কংগ্রেস আর মাওয়িস্ট সেন্টার, তারা জোট বেঁধে নির্বাচন করেছিল 22 সালে। কিন্তু জোটে জেতার পরেই দেউবাকে ছেড়ে অলির সঙ্গে হাত মিলিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রচণ্ড। মানে তারা আর এক অংশকে দিয়েছিলেন। 2023-এর পর্বে অলির সঙ্গে মতবিরোধের সময় দেউবার সমর্থন নিয়ে কাঠমান্ডুর কুর্সি মানে ক্ষমতা বাঁচিয়েছিলেন একদল এক গেরিল্লা যোদ্ধা। মোট 4 বার জোট বদলে ক্ষমতা বাঁচালেও এবার চীনপন্থী অলি জাতীয়তাবাদী দেউবার সঙ্গে হাত মেলানোয় আইনসভায় পাটিগণিতের হিসাবে প্রচণ্ড হেরে গেছেন। শুক্রবার আস্থা ভোটে 2075 সদস্যের হাউস অফ রিপ্রেজেন্টেটিভের 257 জন ভোট দিয়েছিলেন। প্রচণ্ডকে সমর্থন করেছেন মাত্র 63 জন, 194 জন বিরোধিতা করেছেন। তবে আস্থা ভোটের আগে প্রচণ্ডের প্রস্তাব মেনেই আস্থা ভোটের আগে প্রচণ্ডের প্রস্তাব মেনেই চীনের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বেইজিং কাঠমান্ডু রেল যোগাযোগ পরিকাঠামো গড়ে তুলতে দ্বিপাক্ষিক চুক্তির বিষয়টিতে ঐক্যমত্য হয়েছে পার্লামেন্ট।
সমর্থন করেছে অলির দল। অর্থাৎ চীনের ব্যাপারে কিন্তু চীনের সঙ্গে যে তাদের এই রেল সংযোগ হবে এই ব্যাপারে কোনো তাদের আপত্তি নেই, এই ব্যাপারে ঐক্যমত। এই কারণে ক্ষমতাচ্যুত হলেও অলি তার আগের দিন যে প্রস্তাব এনেছে তার পক্ষে কিন্তু আবার সবাই সমর্থন করেছে। তো সব মিলিয়ে আসলে নেপালের রাজনীতিতে এখন ভারতের যে কোনো অবস্থান নেই, এটি মোটামুটি পরিষ্কার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।